বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেকটা করিয়াছে নারী, অর্ধেকটা নর। কিন্তু আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় এই মহান বাণী দুটি সমালোচনা করবে। সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের এই বিতর্ক প্রতিযোগিতা। আমাদের আজকের বিতর্কের বিষয়বস্তু হলো মেধা, সাহসিকতা এবং ধর্মচর্চায় পুরুষদের তুলনায় নারীদের আগ্রহ ও অবদান। আমিও আমার দল আজ বিষয়বস্তুটির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি এবং বিচারক মণ্ডলীগণ, আপনাদের সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আমাদের এই বিতর্ক প্রতিযোগিতাটি। মাননীয় সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমাদের সভ্যতায় কর্মগত বিকাশের জয়যাত্রায় নিকোটেক্সলা, ম্যাক্স প্লাঙ্ক, আর্কিমিডিস, হিপোক্রেটিস এবং ব্রহ্মগুপ্তের মতো বিজ্ঞানীদের অবদান লক্ষ্য করা যায়। তাদের মধ্যে ব্রহ্মগুপ্ত শূন্যের আবিষ্কার, নিকোটেক্সলা বিদ্যুৎ ও চৌম্বক তত্ত্বের অবদান রাখেন। আজ বিদ্যাদেবী যুব সংঘের নিজস্ব একটি ওয়েবসাইটে রয়েছে যা প্রোগ্রামিংয়ের সাহায্যে তৈরি করা হয়েছে। আজ ব্রহ্মগুপ্ত শূন্যের আবিষ্কার না করলে এই প্রোগ্রামিং কখনো সম্ভব হতো না, কারণ প্রোগ্রামিংয়ের মূল ভিত্তি হলো শূন্য। আর আধুনিক বিশ্ব প্রোগ্রামিংয়ের উপর পুরোপুরি নির্ভরশীল। বিদ্যুৎ ও চৌম্বক তত্ত্বের আবিষ্কার যদি না হতো, বিপক্ষ দলের প্রথম বক্তা কিছুক্ষণ আগে যে মাইক্রোফোনটি দিয়ে তার বক্তব্য উপস্থাপন করেছিলেন সেটি কখনো সম্ভব হতো না। সেখানে একটি পুরুষ বিজ্ঞানীর অবদান রয়েছে। তাছাড়া আমাদের ভবিষ্যতে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর কতটা নির্ভরশীল হতে যাচ্ছে আশা করি সে সম্পর্কে আমার প্রতিপক্ষ দল অবগত আছে। তাই নিঃসন্দেহে বলা যায় অতীত, বর্তমান ও ভবিষ্যতে পুরুষ বিজ্ঞানীদের মেধা অবদান সর্বোচ্চ। সাহসিকতার প্রসঙ্গে স্বল্পকালীন পুরুষদের অবদান উল্লেখ্য। ছোট পরিসরে উল্লেখ করলে আলেকজান্ডার দ্য গ্রেট, সম্রাট অশোক, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং পৌরাণিক দ্রোণাচার্য, অর্জুন উল্লেখ্য। আলেকজান্ডার দ্য গ্রেট তার তরুণ বয়সে একের পর এক যুদ্ধে জয়ী হয়ে বিশ্বের এক বিশাল অংশ দখল করেছিলেন। সম্রাট অশোক কলিঙ্গে যুদ্ধে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন এবং পরিবর্তিতে হিংসার পথে সাম্রাজ্য শাসন করে উদাহরণ স্থাপন করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু নিজের জীবনকে তুচ্ছ করে ব্রিটিশ শাসনদের বিরুদ্ধে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। এবং আমাদের মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনুর্ধর ছিলেন অর্জুন, মহাভারতের ধনুর্ধর, এবং যিনি তার সাহসিকতা একরকতার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে অজেয় হয়ে উঠেছিলেন। এবং সেই অর্জুনের অস্ত্রগুরু ছিলেন দ্রোণাচার্য। মাননীয় সভাপতি, ধর্মচর্চার ক্ষেত্রে পুরুষদের ভূমিকা চিরকালীন এবং অনস্বীকার্য। স্বামী বিবেকানন্দ, ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, রামকৃষ্ণ পরমহংস, অদ্বৈত আচার্য চৈতন্য মহাপ্রভু মতো মহান ব্যক্তিত্ব শুধু ধর্মকে জ্ঞানই নয় বরং ধর্মকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন। স্বামী বিবেকানন্দ 1893 সালে শিকাগো ধর্ম মহাসভায় তার বুদ্ধিদীপ্ত বক্তৃতার মাধ্যমে হিন্দু ধর্মের গভীরতা তুলে ধরেছিলেন। ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ ভক্তি ভাবনায়, কৃষ্ণ ভাবনায় আন্দোলনের মাধ্যমে সারা বিশ্বের ভগবত জ্ঞান প্রচার করেছিলেন। অন্যদিকে রামকৃষ্ণ পরমহংস তার সহজ জীবনযাত্রা এবং আধ্যাত্মিক শিক্ষা দিয়ে মানুষকে আত্মশুদ্ধির পথ দেখিয়েছিলেন। অন্যদিকে চৈতন্য মহাপ্রভু ভক্ত আন্দোলনের মাধ্যমে ভগবানের প্রতি নিরন্তর প্রেম ও ভক্তিবার্তা ছড়িয়ে দিয়েছিলেন। এ সকল মহাপুরুষরা শুধু পুরুষ জাতিকে নয়, পুরো বিশ্বকে হিন্দু ধর্ম চর্চায় উৎসাহিত করেছেন। তাই আমি এবং আমার দল দৃঢ়তার সাথে বলছি যে বিতর্কে ধন্যবাদ রাজ সেনকে। এবারে আমি অনুরোধ জানাচ্ছি পক্ষ দলের স্বর্ণদূতকে ওনার বক্তব্য পেশ করার জন্য। রাধে শিথুলবাদী নারীরা যেমন গড় সংসার সামলাচ্ছে, তেমনি বাইরেও তাদের মেধা এবং সাহসিকতা দিয়ে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। বর্তমান বিশ্বে শুধু পুরুষের জন্যই নয়, বরং আমরা বলতে পারি নারীদের আগ্রহ অবদানই এগিয়ে যাচ্ছে, এনে দিচ্ছে সাফল্য। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মেধা, সাহসিকতা এবং ধর্মচর্যায় পুরুষের তুলনায় নারীদের আগ্রহ অবদান বেশি। প্রথমে আসছি আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তার কাছে। ছেলেরা একা গড়ে বাহিরে সামনে কখনো একা সাফল্য অর্জন করতে পারে না। একজন সন্তানের জন্মের পর থেকে বিবাহিত জীবনে পা রাখার আগ পর্যন্ত থাকে তার মা এবং তারপর থেকে তার স্ত্রী। মাননীয় মডারেটর, আজকের বিতর্কের বিষয়টিকে 3টি সেক্টরে বিভক্ত করা হয়েছে: এডুকেশন সেক্টর, জব সেক্টর এবং আদার সেক্টর। প্রথমে আসছি এডুকেশন সেক্টরে। বর্তমান সময়ে মেয়েরা ছেলেদের থেকে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করেছে। যেখানে আমরা যদি বিগত কয়েক বছরে ফার্স্ট রেট এবং অ্যাডমিশন টেস্টের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাই বোর্ড পরীক্ষাগুলোতে বড় বড় মেয়েরা এগিয়ে। যেমন 2021 থেকে 22 সালের
শিক্ষার্থীদের সংখ্যা ছিল 1,30,340 জন, যার মধ্যে ছেলেদের সংখ্যা ছিল 79,762 জন এবং মেয়েদের সংখ্যা ছিল 1,03,578 জন। ঠিক তেমনি 2023 থেকে 2024 সালে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এবং প্রায় প্রতিটি বোর্ড পরীক্ষায়ও মেয়েরা বরাবর এগিয়ে রয়েছে। অ্যাডমিশন টেস্টের কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই 2023 থেকে 2024 সালে মেডিকেল পরীক্ষায় প্রথম হয়েছিলেন তানজিম মুনতাহা সরকার এবং বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যেটিকে প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে গণ্য করা হয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা এগিয়ে যাচ্ছে। তার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কলা, আইন এবং সামাজিক বিভাগে গত বছর প্রথম হয়েছিলেন প্রিয়ন্তী মণ্ডল নামে একজন মেয়ে। মাননীয় মডারেটর, আমরা বলতেই পারি যে নারীদের আগ্রহ অবদানই বেশি। পরবর্তীতে আসছি আমরা জব সেক্টরের দিকে। সরকারি বেসরকারি সব ধরনের চাকরিতে এখন মেয়েদের আধিপত্য বেশি, যেখানে আমরা বুঝতে পারি মেয়েদের এবিলিটি, তাদের পাঞ্চুয়ালিটি, তাদের হার্ডওয়ার্ক দিয়ে ওইসব জায়গায় মেজর পোস্টগুলো গেইন করতে পারছে। বর্তমানে সরকারি চাকরি 29% নারীদের দখলে, যার সংখ্যায় 4,09,139 জন। মাননীয় মডারেটর, প্রতিটি চাকরিতে নারীদের আধিপত্য আছে। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, পুলিশ বা উদ্যোক্তা প্রায় প্রতিটি কাজে নারীদের আগ্রহ অবদানটাই বেশি। আজ নারীরা নিজেরা লড়ছে, সাথে আরো 100 জনকে লড়তে উৎসাহ করছে। পুরুষদের উপর নির্ভর করে বসে যাচ্ছে, বরং নিজেদের সাথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে এনে দিচ্ছে সফলতা। সর্বশেষ ধর্মচর্চায় নারীদের আগ্রহ অবদান বেশি, সেটা আমরা সবাই জানি। প্রতিটি হিন্দু করে ভোর 6টার সময় উঠে কষ্ট করে পূজা দেওয়া, প্রতিদিন সন্ধ্যায় কীর্তন করা, ঠাকুরকে ডাকা, নিয়ম করে প্রতি শনি মঙ্গলবারে মন্দিরে যাওয়া, এই কাজগুলো নারীদেরকে বরাবর করে আসতে দেখছি। এসব কাজে পুরুষদের সংখ্যা ওটা কয়েক ছাড়া খুব বেশি পাওয়া যাবে বলে আমার মনে হয় না। যিনি দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, সমাজকে কুসংস্কার মুক্ত করে মায়ের প্রতি সবার বিশ্বাস জাগিয়েছিলেন। সেই সব দিক বিবেচনা করে আমরা বলতেই পারি মেধায়, সাহসিকতায় এবং ধর্মচর্চায় পুরুষদের। ধন্যবাদ স্বর্ণা দত্তকে। এবার আমি অনুরোধ জানাচ্ছি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বিশাল দত্তকে ওনার বক্তব্য পেশ করার জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি ও সম্মানিত বিচার মণ্ডলী। আজকের বিতর্কের বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ভাবনাপ্রসূত। মেধা ও সাহসিকতার ধর্মচর্চায় পুরুষের তুলনায় নারীদের আগ্রহ অবদান অধিক। আমি বিরোধী পক্ষের দ্বিতীয় বক্তা হিসেবে বলছি, নারীদের অবদান অবশ্যই প্রশংসনীয় ও গ্রহণযোগ্য নয়, তবে এটি দাবি করা যে তাদের অবদান ও আগ্রহ পুরুষের তুলনায় অধিক, তা বাস্তবতা ও পরিসংখ্যানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ধর্মচর্চার প্রসঙ্গ তুললে আমরা ইতিহাসের দিকে তাকালে দেখতে পাই যে ধর্মীয় রীতি, আচার ও আদর্শ প্রচারে পুরুষের অবদান ভূমিকাও বিশাল। ভারতের সাধু সম্প্রদায় যেমন নাগা সাধু, অর্গুরি সাধু, তান্ত্রিক সাধু, শৈব সাধু, তাদের মধ্যে প্রায় 99% পুরুষ। নারীদের অবদান অবশ্যই অস্বীকার করা যায় না, তবে ধর্মচর্চা পরিচালনায় তাদের প্রচারে পুরুষের ভূমিকা লক্ষণীয়ভাবে বেশি। উদাহরণ হিসেবে বলা যায় বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার মন্দির, মসজিদ, গির্জা ও মঠের প্রধানরা সাধারণত পুরুষ। এমনকি আগামীকালে সংগঠিত হতে যাচ্ছে তার পুরুষ পুরোহিত দ্বারা সংগঠিত হতে যাচ্ছে, যা মেধা ও জ্ঞানের ক্ষেত্রে পরিসংখ্যানের সত্যকে তুলে ধরে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো তথ্য অনুযায়ী বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে পুরুষের অংশগ্রহণ নারীদের তুলনায় বেশি। 2022 সালে বাংলাদেশের পুরুষের সাক্ষরতার হার ছিল 76.56%, যা নারীদের হার ছিল 76.56%, যেখানে নারীদের হার ছিল 72.82%। গ্লোবাল লিটারেসি রেট অনুসারে পুরুষের সাক্ষরতার হার ছিল 90.31%, যেখানে নারীদের হার ছিল 83.78%। প্রযুক্তি গবেষণা ক্ষেত্রে আরো গবেষণা করলে দেখা যায় বাংলাদেশের গবেষণা ও বিজ্ঞান সম্মত কার্যক্রমে পুরুষের অংশগ্রহণ প্রায় 70%। STEM, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স বিষয়ে বিশ্বের বেশিরভাগ ক্ষেত্রে পুরুষের অংশগ্রহণ এগিয়ে। সাহসিকতা এমন একটি গুণ যা বিপদে আপদে ঝুঁকি নেওয়ার ক্ষমতা ও মানসিক দৃঢ়তাকে প্রকাশ করে। এখানে বাস্তব পরিসংখ্যান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে আর্ম ফোর্সের বর্তমান মোট সদস্য সংখ্যা 2,10,000 জন, যার মধ্যে নারী সদস্য সংখ্যা মাত্র 2%, বাকি 98% পুরুষ। বিশ্বব্যাপী সামরিক বাহিনীর পরিসংখ্যান দেখলে দেখা যায় নারী সদস্যরা প্রায় 8 থেকে 10%, যেখানে পুরুষ সদস্যের সংখ্যা 90% থেকে 92%। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে পুরুষের অংশগ্রহণ উল্লেখযোগ্য। বাংলাদেশের নির্মাণ শিল্পে
95% কর্মী পুরুষ। বাংলাদেশের ফায়ার সার্ভিসে কর্মরত সদস্যের প্রায় 99% পুরুষ। 2020 সালে ঘূর্ণিঝড় আম্পানের সময় বাংলাদেশের উদ্ধার কাজে নিয়োজিত কর্মীদের মধ্যে প্রায় 95% পুরুষ ছিলেন। এমনকি বাংলাদেশের সর্বোচ্চ বীরত্ব সূচক পদক বীরশ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত 7 জনই পুরুষ। 2022 সালে বাংলাদেশের কর্মক্ষেত্রে 1034 জন শ্রমিকের মৃত্যু ঘটে। এর মধ্যে 1027 জন ছিলেন পুরুষ, এর মধ্যে মাত্র 7 জন ছিলেন নারী। বিশ্বব্যাপী শ্রমিক দুর্ঘটনার ক্ষেত্রে পুরুষরাই সবচেয়ে বেশি ঝুঁকি নেয় এবং প্রাণ হারায়। এখান থেকে বোঝা যায় সাহসিকতা ও ঝুঁকি নেওয়ার কাজগুলোতে পুরুষরাই নেতৃত্ব দিচ্ছেন। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয়টি বিশ্লেষণ করলে এটি স্পষ্ট যে মেধা এবং সাহসিকতা ধর্মচর্চার ক্ষেত্রে পুরুষদের অবদান পরিসংখ্যানগতভাবে বাস্তবতায় নারীদের তুলনায়। ধন্যবাদ বিশাল দত্তকে। এবারে আমি পক্ষ দলের তৃতীয় বক্তা দলনেতা অর্পিতা দাসকে অনুরোধ জানাচ্ছি ওনার বক্তব্য পেশ করার জন্য। অসংখ্য ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা ধর্মচর্চার গুরুত্ব বেশি দিয়ে সেখানে তারা হয়তো ভুলেই গেছেন আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে মেধা, সাহসিকতা এবং ধর্মচর্চায় পুরুষের তুলনায় নারীদের আগ্রহ অবদান অধিক। মাননীয় মডারেটর বিষয়টির একটি সুপুষ্ট ধারণা দিচ্ছি। বেগম রোকেয়া, যাকে বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয়, তার কথা আমরা সবাই শুনেছি। 20 শতাব্দীর শুরুতে সমাজ যখন ধর্মীয় প্রতিবন্ধকতা এবং কুসংস্কারাচ্ছন্ন ছিল, তখন বেগম রোকেয়াই প্রথম বাঙালি মুসলিম নারী সমাজে শিক্ষার আলো নিয়ে এসেছিলেন। তারপর থেকে ভারতীয় উপমহাদেশের নারীরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে শুরু করে, যার ফলস্বরূপ আমরা প্রতি বছর এত নারীদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট ইত্যাদি পেশায় দেখতে পাচ্ছি। আমরা অনেকেই মারি কুরির কথা শুনেছি, যিনি ছিলেন প্রথম মহিলা বিজ্ঞানী, যিনি বিজ্ঞানের দুটি শাখায় পরপর 2 বার নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেই সাথে তিনি প্যারিস বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তেমনি আরেকজন ব্যক্তিত্বের কথা বলতে পারি, তিনি হলেন নাজমা চৌধুরী, একজন বাংলাদেশি শিক্ষাবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী ও জেন্ডার অধ্যয়ন বিভাগের প্রতিষ্ঠাতা। বিভিন্ন ক্ষেত্রে তার অবদান অসামান্য। তো মাননীয় মডারেটর, আমরা বলতেই পারি যে এই নারী ব্যক্তিত্বের মাধ্যমে আমরা বুঝতে পারি যে নারীরা মেধায় সর্বদাই এগিয়ে থাকছে। মাননীয় মডারেটর, সাহসিকতা নারীদের অবদানের কথা বলতে আমরা 1971 সালের মুক্তিযুদ্ধ অথবা 2024-এর জুলাই গণঅভ্যুত্থান, যেটার কথাই বলি না কেন, প্রতি বছরই নারীরা তাদের সাহসিকতার পরিচয় দিয়ে গেছে। 1971 সালের যুদ্ধে নারীরা সর্বদা মুক্তিযোদ্ধাদের সহযোগী হিসেবে কাজ করেছে। যারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের অস্ত্র নিয়ে দেওয়া, খাবার দেওয়া, সেবা করে তাদের বিভিন্নভাবে তাদের সহযোগিতা করেছিলেন। এমনকি তারা স্বচ্ছন্দভাবে যুদ্ধে অংশগ্রহণও করেছিলেন। তেমনি জুলাই গণঅভ্যুত্থানেও নারীরা বিভিন্নভাবে সাহায্য করে গেছে, নেতৃত্বের পাশাপাশি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে। এই সব দিকেই নারীদের সাহসিকতার প্রকাশ আমরা বারবার পেয়েছি। মাননীয় মডারেটর, শিক্ষাগত একটি পেশা যেখানে নারীরা একটি হিউজ পরিমাণ জায়গা দখল করে আছে। বিশেষ করে প্রাথমিক পর্যায়ে প্রতিটি বিদ্যালয়ে নারীদেরকে এই প্রফেশনে বেশি দেখা যায়। শুধু তাই নয়, সাংবাদিকতার মতো ঝুঁকিপূর্ণ একটা পেশায়ও নারীরা কাজ করে চলছে। এই ধরনের কাজ জীবনের ঝুঁকি থাকে, কিন্তু প্রতিটি প্রতিকূল পরিস্থিতির সামনে তারা তাদের কাজে অটুট থাকছে। ম্যাক্সিমাম ফ্যামিলিতে নারীদের বাধা দেওয়া হয়, স্বাধীনতা দেওয়া হয় না, কিন্তু সেই সব বাধা কাটিয়ে নারীরা আজ সেনাবাহিনী, সাংবাদিকতা ইত্যাদির মতো ঝুঁকিপূর্ণ কাজগুলো করে যাচ্ছে। সেই সাথে খেলাধুলায় নারীদের অবদান অসামান্য। মাননীয় মডারেটর, 2024 সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল খেলায় নেপালকে হারিয়ে জয়ী হয়েছিলেন নারী ফুটবল দল নাহিদ আক্তার, যে কিনা একটি গ্রামীণ এলাকা থেকে উঠে এসে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। মাননীয় মডারেটর, উত্তরপ্রদেশের অর্ণিমা সিনহা, যিনি 2013 সালে প্রথম কৃত্রিম পা নিয়ে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। এমন কোনো কাজ নেই যা আজ নারীরা করছে না বা পারছে না। মাননীয় মডারেটর, মহাকাব্য রামায়ণ এবং মহাভারতের মতো গ্রন্থে আমরা সীতা, দ্রৌপদী, সাবিত্রীর চরিত্রে নারীর ধৈর্য, শক্তি এবং ত্যাগের প্রকাশ পেয়ে থাকি। এমনকি ধর্মের ক্ষেত্রে আজ নারীরা সর্বদাই এগিয়ে থাকছে। শুধু ঘরের পূজা নয়, পুরোহিতের কাজও আজ নারীরাই করছে। 2023 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী সমাধিত ভৌমিক, যে কিনা পুরোহিতের কাজ করেছিল। সর্বোপরি আমরা বলতে পারি, ওমেন এক্সেল ইন ট্যালেন্ট, কারেজ এন্ড ডিভোশন টু ফেথ। নারী মেধা, সাহসিকতা এবং ধর্মনিষ্ঠায় শ্রেষ্ঠ। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের এসটিএম এর গুণগান অর্পিতা দাসকে। এবারে আমি পক্ষ দলের দলনেতা বাঁধন রায়কে অনুরোধ জানাচ্ছি ওনার বক্তব্য পেশ করার জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী এবং উপস্থিত শ্রোতাগণ। আমি বিরোধী পক্ষের তৃতীয় বক্তা। আমাদের পূর্ববর্তী 2 বক্তাই যথাযথভাবে প্রমাণ করেছেন মেধা, সাহসিকতা এবং ধর্মচর্চায় পুরুষের ক্ষেত্রে পুরুষের অবদান অতুলনীয়।
তবে আমি আজ এই বিতর্কে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি উপস্থাপন করব। মাননীয় সভাপতি, ধর্মচর্চা বলতে বোঝায় ধর্মের গভীর জ্ঞান অর্জন, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা এবং সেই জ্ঞানের আলোকবর্তিতা সবার মনে ছড়িয়ে দেওয়া। আর সেই ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে পুরুষদের ভূমিকা ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল। কিছুক্ষণ আগে আমাদের দেশের প্রথম বক্তা উল্লেখ করেছেন স্বামী বিবেকানন্দ, ভক্তি বেদান্ত, শ্রীল প্রভুপাদের মতো মহাপুরুষদের, যারা ধর্মের শিক্ষাকে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরে তা সারা বিশ্বে প্রচার করেছেন। তাদের কাজ কেবল ব্যক্তিগতই নয়, বরং তা মানবতার মুক্তিপথ দেখিয়েছে। অথচ প্রতিপক্ষের দলে প্রথম এবং দ্বিতীয় বক্তা যা নিত্যকর্মের জিনিসগুলি বুঝিয়েছেন যে সাধনা, ধর্মচর্চা এগুলি প্রতিটি মহিলার নিত্যকর্মের অংশের মধ্যে পড়ে, এগুলা ধর্মের মধ্যে পড়ে না। আমাদের হিন্দু ধর্মে পবিত্র গ্রন্থগুলোর দিক তাকালে আমরা পুরুষ ঋষিদের অসামান্য অবদান দেখতে পাই। যেমন মহর্ষি বেদব্যাস মহাভারত এবং ভগবত গীতা রচনা করে নৈতিক এবং আধ্যাত্মিক চর্চার মূল ভিত্তি তৈরি করেছেন। মহর্ষি বাল্মীকি রামায়ণ রচনা করে ধর্মীয় জীবন দ্বারা আদর্শ উপস্থাপন করেছেন। মনুস্মৃতি রচনা করেছেন মহর্ষি মনু, যা হিন্দু সমাজের নৈতিক ও আইনি কাঠামোর ভিত্তি স্থাপন করে। এই ঋষিদের অবদান না থাকলে আমরা কখনোই আমাদের ধর্মীয় জ্ঞানের গভীরতা উপলব্ধি করতে পারতাম না। সুতরাং ধর্মচর্চার ক্ষেত্রে পুরুষদের অবদান কেবল গুরুত্বপূর্ণ নয়, বরং আমাদের ধর্মীয় ইতিহাসের মূল ভিত্তি। তাদের প্রচেষ্টা এবং সৃষ্টিশীলতার কারণে আজ আমাদের ধর্মের প্রকৃত রূপ বুঝতে ও চর্চা করতে সক্ষম। মাননীয় সভাপতি, এবার যদি মেধা ও সাহসিকতা নিয়ে কথা বলি তাহলে আমাদের প্রথমে উপলব্ধি করতে হবে নারী ও পুরুষের তুলনা কোনো একপাক্ষিক সিদ্ধান্তে পৌঁছানোর বিষয় নয়। ইতিহাসের আলোকে স্পষ্ট যে নারীদের ভূমিকা বারবার সীমাবদ্ধ করা হয়েছে। বৈষম্যমূলক সামাজিক কাঠামো নারীদের শিক্ষার অধিকার, কর্মক্ষেত্রে স্বাধীনতা এবং সামাজিক অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করেছে। উদাহরণস্বরূপ, প্রাচীন যুগে নারীদের শিক্ষাকে অপ্রয়োজনীয় এবং লজ্জাজনক মনে করত। এমন বৈষম্যের প্রেক্ষিতে নারীদের অবদান কিভাবে দৃশ্যমান হতো? মাননীয় সভাপতি, বাংলাদেশ সাহসিকতার ক্ষেত্রে একটি বাস্তব চিত্র তুলে ধরলে দেখা যাবে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে 98% পুরুষ আর মাত্র 2% নারী। এই সংখ্যা শুধু বৈষম্যেরই প্রমাণ নয়, বরং এটি হলো দীর্ঘ ইতিহাসের প্রতিফলন। অবাক করার মতো বিষয় হলো বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম নারী সৈনিকের পদাচারণা ঘটে মাত্র 2015 সালে। এর আগে নারীরা সেনাবাহিনীতে ভূমিকা রাখার কোনো সুযোগ পায়নি। সাহসিকতার প্রসঙ্গে যখন কথা আসে তখন দমকল কর্মী, সামরিক বাহিনী কিংবা নির্মাণ কর্মীদের মতো ঝুঁকিপূর্ণ এবং শারীরিকভাবে চ্যালেঞ্জিং কাজের কথা স্বাভাবিকভাবে আমাদের সামনে আসে। পুরুষরা বায়োলজিক্যালি নারীদের তুলনায় অধিক শক্তিশালী এবং সহনশীলতার অধিকারী, যা নারী তাদের ভারী ও যুক্তিপূর্ণ তুলনাভাবে এগিয়ে রাখে। এখানে নারীদের অবদানকে খাটো করা আমাদের কোনো উদ্দেশ্য নয়, তবে আমরা যদি বাস্তববাদী হই এটি অস্বীকার করতে পারবো না যে সমাজ ও মানবতার অগ্রগতিতে ইতিহাসে পুরুষের ভূমিকা তুলনাহীন। পুরুষরা হলো সমাজের রক্ষক, দিক নির্দেশক এবং সৃষ্টিশীলতা এবং সংস্কৃতির প্রতীক হিসেবে কাজ করছেন। সুতরাং ধর্মচর্চা, মেধা, সাহসিকতার ক্ষেত্রে পুরুষের অবদান কেবল অতুলনীয় নয়। এবারে আমি পক্ষ দলের দলনেতাকে যুক্তিখণ্ডন অংশের জন্য বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আবারও অসংখ্য ধন্যবাদ আমাকে আবার যুক্তিখণ্ডনের বক্তব্য প্রদান করার জন্য। আমার প্রতিপক্ষ দলের বক্তারা শুধুমাত্র ধর্মচর্চার উল্লেখগুলো করে যাচ্ছে, যেখানে আমার দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা মেধা, সাহসিকতা, ধর্মচর্চা তিনটি ক্ষেত্রেই আমাদের নারীদের অবদানের কথা বলে গেছে। কিন্তু আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা শুধু ধর্মচর্চার দিকে তাদের বিষয়টি তুলে ধরেছে। আর প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গিয়েছিলেন STM এর ক্ষেত্রে, যেখানে তারা ভুলেই গেছেন যে STM এর ক্ষেত্রে নারীদেরও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যেখানে প্রথম বক্তা আবারও বলে গিয়েছিলেন যে কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে তারা বিদ্যাদেবী যুব সংঘের একটি ওয়েবসাইট খুলেছে, যেখানে গ্রেস হপার আধুনিক কম্পিউটারের প্রতিকৃত। এবারে আমি বিপক্ষ দলের দলনেতা বাঁধন রায়কে যুক্তিখণ্ডনের জন্য ওনার বক্তব্য পেশ করার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে আবারও বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, প্রথমে আমার প্রতিপক্ষ দলের 3 জন বক্তাকে অভিনন্দন জানাই, কারণ সুন্দর সুন্দর কথা বলে বক্তব্যের মাধুর্যতা প্রকাশ করা যায়, কিন্তু বক্তব্যের যৌক্তিকতা প্রকাশ করা যায় না। আমি আমার
দল এই বিষয়ে বিপক্ষ অবস্থান করছি। মাননীয় সভাপতি, আমরা আজ বিতর্কে দুটি বিষয় প্রমাণ করতে চাই, এক আগ্রহ ও দুই অবদান। আগ্রহ হলো কোনো বিষয়ে আকৃষ্ট হওয়া, যা একান্তই ব্যক্তিগত ও মানসিক, এটি সরাসরি পরিমাপ করা যায় না, কিন্তু অবদান পরিমাপ করা সম্ভব এবং সেটির ভিত্তিতে আগ্রহ নির্বাচিত হতে পারে, কারণ যার আগ্রহ বেশি স্বাভাবিকভাবে তার অবদানও বেশি। আমাদের দল প্রমাণ করেছে যে পুরুষরা নারীদের তুলনায় মেধায়, সাহসিকতায় ও ধর্মচর্চায় এগিয়ে। আমি কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণ তুলে ধরি। সাহসিকতা ও নেতৃত্বের দিক দিয়ে প্রাকৃতিক দুর্যোগ বা সংকটে পুরুষরাই প্রথম সারিতে থাকে। যেমন 2020 সালে ঘূর্ণিঝড় আমপানে স্বেচ্ছাসেবকদের বড় অংশই ছিল পুরুষ। তাছাড়াও ধর্মচর্চায় অগ্রগামী ভূমিকায়, যেমন কলিযুগের যুগ ধর্মই হলো হরিনাম সংকীর্তন, মুখে বলা হরিনাম, হরিনাম, যার প্রচারক ছিলেন শ্রীল প্রভুপাদ, স্বামী বিবেকানন্দ এবং ধর্মচর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেধা ও শিক্ষায় পরিসংখ্যান বলছে বিশ্বের শিক্ষাক্ষেত্রে এখনো পুরুষদের অংশগ্রহণ বেশি, কিন্তু নারীদের পিছিয়ে থাকার মূল কারণ হলো সামাজিক বাধা, বৈষম্য ও সুযোগের অভাব। অর্থাৎ নারীরা অংশগ্রহণ করতে পারেনি মূলত সামাজিক বাধার কারণে। অতএব আজকের বিতর্কের মূল বিষয় কার আগ্রহ অবদান বেশি, এর উত্তরে আমাদের দল সুস্পষ্টভাবে দেখিয়েছে যে পুরুষরা এক্ষেত্রে এগিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ বাঁধন রায়কে। সবশেষে আমি বিতর্ক অনুষ্ঠানের প্রধান বিচারক কার্তিক মিত্রকে অনুরোধ করছি প্রতিযোগীদের উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়ে এই বিতর্ক প্রতিযোগিতা সমাপ্ত ঘোষণা করার জন্য, এবং সেই সাথে আমি উপস্থিত সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার পরবর্তী পদাবলী কীর্তনে আসার জন্য। ধন্যবাদ। স্বাগত ও শুভেচ্ছা। আজকের বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল মেধা, সাহসিকতা এবং ধর্মচর্চা পুরুষের তুলনায় নারীদের আগ্রহ ও অবদান অধিক। এখানে পক্ষ এবং বিপক্ষ দুই দলই চমৎকারভাবে তাদের তথ্য, উপাত্ত, যুক্তি দিয়ে তারা আজকের এই বিতর্কটা ফলপ্রসূ করেছে। তো যেহেতু এটা একটা প্রতিযোগিতা, এখানে জয় পরাজয় এটা থাকবেই। আর আজকে আমরা এই জয় পরাজয় ঘোষণাটা আমরা আজকে এখানে দিচ্ছি না, এটা বিদ্যাদেবী যুব সংঘের পক্ষ থেকে এই নির্দেশনা। এটা আগামীকালকে পরশুদিন এটা ঘোষণা করা হবে। আমরা পরশুদিন মঙ্গলবার আমরা তখন এটা জানব। তো এর ব্যাপারে আর আমি কথা বলতে চাচ্ছি না। তো এখন আমি যে দুই একটা কথা বলবো সেটা হচ্ছে আজকের যে প্রতিযোগিতা হলো সেটা নিয়ে। তোমরা আজকে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, এটা অনেকের হয়তো জীবনের প্রথম। তো এখানে ভুল ভ্রান্তি এটা হওয়াটাই স্বাভাবিক। এইভাবে তোমরা আস্তে আস্তে যত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবা, তোমরা ভবিষ্যতে ততই দক্ষ হয়ে গেলে। এখানে যেহেতু প্রতিযোগিতা ছিল, এখানে আমাদের বলা হয়েছিল যে উপস্থাপন, প্রেজেন্টেশন, তারপর যুক্তিতর্ক খণ্ডায়ন, বিভিন্ন বিষয়ের উপর আমাদের মার্কিং করার কথা। আমরা সেইভাবেই করেছি, সেটা আমরা পরশুদিন জানতে পারবো। তো এখানে তোমরা যেগুলো আমার দৃষ্টিতে যে সামান্য ভুল ত্রুটি, আমি বলবো না যে তোমাদের এটা বড় কিছু ইয়ে করছো, যা তোমাদের এটা ভবিষ্যতের সংশোধনের জন্য বলছি। একটা প্রতিযোগিতায় যখন তোমরা অংশগ্রহণ করবা, তুমি মনে করবা এখানে তুমি টেবিলে এসে এইভাবে শুধু কাগজ দেখে বললা, ঘা উঁচা করলা না, তোমার পাশে কে আছে তুমি দেখলা না, সবার সাথে তোমার আই কন্ট্যাক্ট করতে হবে। তুমি মনে করবা যে এই সামনে যারা আছে সবাই তোমার সাথে কথা বলছে, তোমার চোখে চোখ রেখে কথা বলছে, তুমি কি বলছো, তোমার গেস্টার পোস্টার অর্থাৎ তোমার অঙ্গভঙ্গিটা ঠিক আছে কিনা, তোমার কথার সাথে তোমার মুখ, হাত, কান ঠিক আছে কিনা, এগুলো তোমাদের
জানতে হবে। এগুলো তোমরা পারবা, আমি বলছি যে তোমরা এটা পারবা, যেহেতু এটা তোমাদের প্রথম। এইটা একটা আমার দৃষ্টিতে একটু মনে হয়েছে। আর 2-4টা হচ্ছে ভুল ত্রুটি, যেটা এটা ভাষাগত যেটা এটা আছে 2-1টা, সেটা এটাও সংশোধন করা সম্ভব, তোমরা এটা করতে পারবা। আর সবচেয়ে বেশি আমি বলতে চাই, তোমরা খুব ভালো করেছো। তোমরা সবার সামনে এই যে এখানে এসে যে 3 মিনিট 3.5 মিনিট যে কথা বলেছো, এটা কিন্তু কম কথা না। এই জন্য তোমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এই জন্য তোমরা অনেক তথ্য ডাটা সংগ্রহ করেছো, তোমরা অনেক বই দেখেছো, তোমরা অনেকে হয়তো নেটে সার্চ করছো। তা না হলে তোমরা যে তথ্য ডাটাগুলো এখানে দিয়েছো, প্রত্যেকেই বলবো যার যার পজিশন থেকে প্রত্যেকে অনেক তথ্য এখানে দিয়েছো। ছেলেরা ছেলেদের পক্ষে তথ্য দিয়েছো, মেয়েরা মেয়েদের পক্ষে তথ্য দিয়েছো। তো সব মিলে একটা তথ্য ভান্ডার আমরা এখানে পেলাম। আমরা অনেক কিছুই জানতাম না, তোমাদের মাধ্যমেই আমরা আজকে অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। তোমরা এগিয়ে যাও, তোমাদের ভবিষ্যৎ সুন্দর হোক, উজ্জ্বল হোক, এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।